Hello viewers, Assalamu alaikum. This is Hashim Reza from Srishti Central School and College, Rajshahi, Senior Teacher of Bangladesh and Global Studies. I hope and I wish that you are studying your book properly because second semester exam will be held very soon and it is well known to you. Is it? আপনারা জানেন তো নাকি? Your second semester is around the corner. You know it, students? Hello? টেস্ট হবে না? Oh, pre-test. Second semester not pre-test. Is it? Pre-test. Hello? জি স্যার বলেন। Good. Pre-test. Okay. তো ঠিক আছে, আমরা এখন আলোচনা করব ধারাবাহিক একাদশ অধ্যায়। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ আমরা বাংলাদেশের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে এবং সমস্যা এর প্রতিকার সম্পর্কে আমরা অনেক কিছু জেনে ফেলেছি। একটু প্রশ্ন করতে চাই, ঠিক আছে? জাহিন বলেন। জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আলহামদুলিল্লাহ। সহজ প্রশ্ন, বাংলাদেশে প্রথম এইচআইভি রোগে ধরা পড়ে কত সালে? বুঝিনি স্যার। বাংলাদেশে প্রথম এইচআইভি আক্রান্ত রোগী ধরা পড়ে কত সালে? এইচআইভি স্যার। বই পাল্টাচ্ছেন, পাতা উল্টাচ্ছেন? স্যার পড়া হয়নি স্যার। নট গুড। ইমন বলেন, ইমন। ঠিক আছে, ইমন আছেন? ইমন নাই? রোহিত বলেন। রোহিত আছেন? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? কই ছিলেন আপনি? বাংলাদেশে সর্বপ্রথম এইচআইভি রোগী ধরা পড়ে কত সালে? 1989 সালে। শিওর? ইয়েস স্যার, শিওর। এতক্ষণ ধরে উত্তর দেখলেন নাকি খুঁজে খুঁজে কোথায় আছে? না স্যার, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আর স্যার 1881 সালে প্রথম ধরা পড়ে, এটা মনে আছে স্যার? 1881 না, 1981। ও সরি স্যার, 1900। আচ্ছা, এবার প্রশ্ন দেখে রুবাবা, তিশা আছেন? তিশা আছেন? বুশরা বলেন, বুশরা শুনতে পাচ্ছেন? বুশরা কথা না বললে হয়? রাহিমা বলেন, রাহিমা। হ্যালো। জি স্যার। রাহিমা বলেন, প্রশ্ন বলছে, উত্তর বলেন। 2001 সালে বাংলাদেশে কতটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল? রাহিমা বলছেন, বলেন। কে বলতে পারে? জি স্যার, আরেকবার প্রশ্নটা বলেন। 2001 সালে বাংলাদেশে কতটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল? স্যার 4091টি। 4091টি। গুড। বাট আপনারা অনেক টাইম নিচ্ছেন। ইউ আর টেকিং টু মাচ টাইম, ইউ নো, বাট ইউ নিড টু স্টাডি মোর। আন্ডারস্ট্যান্ড? আপনারা অনেক টাইম নিচ্ছেন। টাইমের ভিতরে আপনারা বইও দেখতে পাচ্ছেন না কি, আপনি তো আমরা ধারণা করতে পারি। স্যার আপনার কথা আটকে যাচ্ছে। আমার কথা আটকাচ্ছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এখন আলোচনা করব জঙ্গিবাদ। জঙ্গি শব্দটি কোথা থেকে এসেছে? এই যে জঙ্গির একটা ছবি দেখায়, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। কি দেখছেন? কি দেখছেন? হ্যালো।
স্যার এটা তো 16 অধ্যায় না? হ্যাঁ, 16 অধ্যায় 11 সাথে লিখেছি, সবই ভুল হয়েছে। আচ্ছা জি ঠিক স্যার। আছে, হ্যাঁ 16 অধ্যায়। আপনার উত্তর যেটা বলছি সেটা বলেন। 16 অধ্যায়, ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। ওকে, জঙ্গিবাদে আমি যে ছবিটা দেখালাম, এতে কি দেখলাম আমরা? আমরা দেখলাম যে কি জঙ্গি কার্যক্রম দেখলাম, জঙ্গি কার্যক্রম দেখলাম। এই জঙ্গি শব্দটি কোন শব্দ থেকে এসেছে, কে বলতে পারে? কে বলতে পারে, বলেন। মিলিট্যান্ট। মিলিটার শব্দ থেকে এসেছে। হ্যাঁ, মিলিট্যান্ট শব্দ থেকে এসেছে জঙ্গি, এবং এটি ল্যাটিন শব্দ মিলিটার, যার অর্থ হচ্ছে কি, বলেন। মিলিটার শব্দের অর্থ কি? সৈনিক হিসাবে কাজ করা। হ্যাঁ, সৈনিক হিসেবে কাজ করা। কিন্তু এখানে যারা জঙ্গি, তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? নিজেদের যে দলীয় একটি প্রেক্ষাপট, দলীয় যে সিদ্ধান্ত, সেটি বাস্তবায়ন করতে চায়। রাষ্ট্রের যে অনুমোদন আছে সেটা না, অননুমোদিত উপায়ে, অর্থাৎ তারা জোরপূর্বক দলীয় স্বার্থ, দলীয় সিদ্ধান্তগুলো সমাজে বাস্তবায়ন করতে চায়, যে কোনো পন্থায়। পন্থাটা হতে পারে ভালো উপায়ে, ভালো তো উপায় অবশ্যই না, হত্যা, নির্যাতন, নৈরাজ্যমূলক পরিস্থিতির সৃষ্টি করে তারা এই কার্যক্রমগুলো করতে চায়। এটা হলো জঙ্গি, যেটা আমি ছবিতে দেখালাম। এই যে এই কার্যক্রমের ভিতরে একটা ধারণা দেওয়া হয়েছে যে জঙ্গিদের উদ্দেশ্য হচ্ছে রক্তপাত, বিশৃঙ্খলা সৃষ্টি, সংঘর্ষ। হ্যাঁ, এটা হচ্ছে এটার মধ্যে একটা রূপক হিসেবে ধরা হয়েছে। তাহলে জঙ্গি কার্যক্রমে কিভাবে পরিচালিত হবে? তারা নিজস্ব একটি উদ্দেশ্য, নিজেদের পরিকল্পনা, নিজেদের যে নীতি এগুলোকে বাস্তবায়নের জন্য সমাজে অনুমোদন আছে এমন না, অননুমোদিত উপায়ে এগুলো বাস্তবায়ন করতে চায়। এই উদ্দেশ্যে তারা কি করে? লিফলেট, ফেস্টুন, ব্যানার, এগুলোর মাধ্যমে প্রচারণা করে, এবং বিশেষ করে কিছু কিছু বই আছে, এগুলোর মাধ্যমে তারা ব্যাপক প্রচারণা চালায় জঙ্গি। এই জঙ্গি কার্যক্রমে যারা সরাসরি জড়িত, যারা অর্থ দিচ্ছে, যারা বিভিন্নভাবে প্ল্যান পরিকল্পনাতে সাহায্য করছে, সকলে জঙ্গি হিসেবে পরিচিত। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে জঙ্গি সম্পর্কে আমরা জানতে পারলাম নাকি? তাহলে এখন জঙ্গিবাদে আমরা জানলাম, এখন জঙ্গিবাদের কারণ। জঙ্গিবাদের কারণ কি? কিছু কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম পরিচালনা করছে, বিশেষ করে নৈরাজ্য সৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নিজেদের স্বার্থ চরিতার্থ অথবা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিছু গোষ্ঠী বা গোষ্ঠীমহল, ব্যক্তি বা ব্যক্তিমহল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে থাকে, নৈরাজ্যমূলক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে। ঠিক আছে? অথবা কিছু বলছেন আপনি কি? আচ্ছা ঠিক আছে, তাহলে জঙ্গিবাদের কারণ কি তাহলে আমরা জানলাম। একজন বলেন, ইসমাইল বলেন তো। স্যার ইসমাইল, এখনই ঢুকলাম। জঙ্গিবাদের কারণ। আমি স্যার এখনই ঢুকলাম। ও, এখনই ঢুকলেন? তো কাকে ধরবো? রোয়েনা বলেন জঙ্গিবাদের কারণ। বাবলি বলেন তো, বাবলি, মোনা, আরজু, বাবলি। স্যার আমারটা বেঁধে গেছিল, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না নেটওয়ার্কের জন্য। খালি মিলিটারির ওইটা শুনতে পাইছি, আর এই যে সৈনিক হিসেবে কাজ করে এরপর থেকে আর শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কাকে ধরবো, কে পারে? জাহিন বলেন, জাহিন। স্যার বলেন স্যার। 1 মিনিট, না বই দেখে বলা চলবে না। না স্যার, বই দিয়ে বলিনি স্যার, আপনি বলেন স্যার, আপনি প্রশ্নটা করেন স্যার। দেরি করছেন বললেই তো আমি বলছি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করছি আরেকবার। জঙ্গিবাদের কারণ কি তাহলে? আমরা কি বললাম, আলোচনা করলাম?
স্যার, এটা স্যার হলো বিভিন্ন কারণে স্যার, বিভিন্ন কারণে স্যার রাজনৈতিক স্যার স্যার পড়তে হবে, আরো পড়তে হবে। বুঝাতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ দেন। জঙ্গিবাদের কারণ বললাম, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য চরিতার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য, ঠিক আছে, আর অরাজনৈতিক অরাজকতা সৃষ্টির জন্য, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জঙ্গি কার্যক্রম পরিচালনা করা হয়। আচ্ছা, জঙ্গিবাদের প্রভাব ও প্রতিকার। এর প্রভাব ও প্রতিকার। তাহলে জঙ্গিবাদের প্রভাব কি? জঙ্গিবাদের প্রভাব খুবই ভয়াবহ। জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় মূলত শান্তিপ্রিয় জনগণ ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের ভিতরে একটি বিশৃঙ্খল সৃষ্টি করে তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া এবং স্বাভাবিক কার্যক্রমকে ব্যাঘাত ঘটানো। অর্থাৎ কোথাও একটা বোমাবাজি হলো, মানুষ বোমাবাজি হলে, বোমা ফাটলে কি ওই জায়গাতে মানুষ সহজে যাবে? ঘর থেকে বের হবে সহজে? বলেন, বের হবে? না স্যার। তাহলে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কিন্তু এই জঙ্গি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং এর মাধ্যমে কি হচ্ছে? পরিবার, সমাজ, রাষ্ট্র পিছনের দিকে এগিয়ে যাচ্ছে, পিছনের দিকে, মানুষ সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ অর্থনীতি অচল হয়ে পড়ে, অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে যায়, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকল ক্ষেত্রে মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, কখন কি হয়, কখন কি হয়। এইভাবে মানুষ তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে না। রাষ্ট্রের যে অর্থনৈতিক চাকা সেটা কিন্তু মন্থর হয়ে যায়, আস্তে আস্তে মন্থর হয়ে যায়। বুঝতে পারছেন? স্যার কিছুই বুঝতে পারতেছি না স্যার। জি, স্যার কিছু শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছেন তো নাকি? জি জি, স্যার। স্যার। তাহলে জঙ্গিবাদের প্রভাবটা আমরা বলছি খুবই ক্ষতিকর, ভয়াবহ। পরিবার, সমাজ, রাষ্ট্রের যে গতি সেটা কমে যায়। অর্থনৈতিক যে চাকা যেটা সচল ছিল সেটা কি হয়? গতিটা মন্থর হয়ে যায়। ফলে পরিবার, সমাজ, রাষ্ট্রের আয় কমে যায়। মানুষ সবসময় আতঙ্কগ্রস্ত থাকে, অবস্থা থাকে, ভীতি একটা কাজ করে। ঠিক আছে, এই হলো জঙ্গিবাদের প্রভাব। প্রতিকার, এটা থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে কি করতে হবে? জঙ্গিবাদ থেকে আমরা যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদের আগে প্রথমে পরিবারের ভূমিকা পালন করতে হবে। পরিবারকে গঠনমূলক আদর্শ পরিবার গঠন করতে হবে। পরিবারের ছোট বয়স থেকে শিশুদের ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আদর্শ, সামাজিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ, ইসলামের আদর্শগুলো শিক্ষা দিতে হবে। জঙ্গি কার্যক্রম ইসলামে যে আসলে সমর্থন করে না এটা জনগণকে বোঝাতে হবে, শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের বোঝাবেন এবং পরিবারের যে সদস্য রয়েছেন যারা অভিভাবক তারা বোঝাতে হবে। ছোটকাল থেকে তাদের মাইন্ড সেটআপকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু এই কার্যক্রম থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর যারা ছোট আর যারা বড় তাদেরকে আমরা কি করে বোঝাবো? তাদেরকে ইসলামের যে সঠিক ব্যাখ্যা তাদেরকে প্রদান করতে হবে। এই ক্ষেত্রে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াকে ভূমিকা পালন করতে হবে। তাদেরকে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে অথবা টকশোটা খুব জনপ্রিয়, বর্তমানে অনেক লোক দেখেন, এগুলোর মাধ্যমে আলোচনা আনতে হবে যে জঙ্গিবাদ আসলে কি ইসলামের সমর্থন করে, ইসলামের জঙ্গিবাদের কতটুকু সমর্থন রয়েছে, কিছুই নাই। এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এভাবে কিন্তু আমরা এর প্রতিকার করতে পারি। আলোচনা শেষ, বুঝতে পেরেছেন সবাই? স্টুডেন্টস, হ্যালো, কই গেলেন সবাই? আছেন? জি স্যার। জি, এটা কি দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই? ঘুষ ঘুষ ঘুষ, ঘুষ না, ঘুষ, ঘয় চন্দ্রমন্দির হবে না, ঘুষ। ঠিক আছে, ওই স্যার যাই হোক। আচ্ছা, দুর্নীতি, দুর্নীতি তার মানে হচ্ছে দুর্নীতি।
তাহলে দুর্নীতি। আরেকটা আমরা চিত্র দেখবো, আরেকটা, এটা অবশ্যই না, হে, আচ্ছা এটা দেই, এই যে, তাই না? স্যার এটা ঘুষ বা দুর্নীতি যাই হ্যাঁ, বললেন। দুর্নীতি। তাহলে দুর্নীতি আমরা চিত্র দেখছি। দুর্নীতি কাকে বলে? ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক নীতি বহির্ভূত কাজ কর্মকাণ্ডই হচ্ছে দুর্নীতি। ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক নীতি বহির্ভূত যে কর্মকাণ্ড তাই হলো দুর্নীতি, ঠিক আছে না? এবং এই দুর্নীতি যদি সরকারি অফিস আদালতে হয়, তাহলে আমরা দেখবো এই যে সরকারি অফিস, মনে করেন সরকারি অফিসে আছে, এই ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত উদ্দেশ্য লাভের জন্য অথবা অধিক লাভের আশায় অবৈধ পন্থায় কিছু উপার্জন করছে, এই যে উপার্জন করছে যে টাকা ডলার, এটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি বর্তমান সমাজে, বর্তমানে পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটি ঘুণের মতন গোটা সমাজে, মানে এমন একটা অবস্থা, ঘুণের মতন গোটা সমাজ, পরিবার, রাষ্ট্রকে খেয়ে ফেলতেছে। এই অবস্থা যদি থাকে তাহলে আমাদের রাষ্ট্রের যে স্বাভাবিক উন্নয়ন সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। তো দুর্নীতি এমন একটি অবস্থা যেটা প্রতিটা সমাজে আমরা দেখতে পাচ্ছি। কেন? দুর্নীতির কারণ কি? তাহলে দুর্নীতি আমরা জানলাম কেন, কাকে দুর্নীতি বলে স্টুডেন্টস? ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক নীতি এবং অবৈধ এবং নীতি বহির্ভূত যে কর্মকাণ্ড তাই হচ্ছে দুর্নীতি। অফিস আদালতে মানুষ কেন দুর্নীতি করে আমরা জানালাম, অতিরিক্ত লাভের আশায় অবৈধ পন্থায় কিছু উপার্জন করাই হচ্ছে দুর্নীতি। কেন করে দুর্নীতি? লোভ এবং উচ্চাভিলাষী মনোভাব। বর্তমান প্রেক্ষাপটে আমরা কি দেখব, দুর্নীতির কারণ কি? মূলত বর্তমানে চাকরি যে একটি দুর্লভ বস্তু, এই চাকরিটা পাওয়ার জন্য মানুষ প্রচুর পরিমাণে ঘুষ দিচ্ছে, তাই না? যে ঘুষ দিচ্ছে আর যে ঘুষ খাচ্ছে তার ভিতরে কিন্তু নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যাচ্ছে, মাথা থেকে মেন্টাল সেটআপ কিন্তু নেতিবাচক হয়ে যাচ্ছে। যে ঘুষ দিচ্ছে সে কিন্তু ঘুষে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এটা একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আবার যে পরিবারে ঘুষ খাওয়ার প্রবণতা আছে, তার সন্তানেরা দেখছে যে তার বাবা অনেক টাকা নিয়ে আসছে, তো যখন বড় হচ্ছে আস্তে আস্তে তারা বুঝতে শিখছে যে টাকাগুলো কোন উপায়ে আসছে। এভাবে পরিবারের সন্তানদের ভিতরেও দুর্নীতির যে প্রভাব সেটা কিন্তু বেড়ে উঠছে। শিক্ষা দিয়ে কাজ হবে না, যদি আমার কার্যক্রম ভালো না হয় তাহলে শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য এই যে দুর্নীতিটা গোটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে ছেয়ে গেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে ফিরে আসতে হবে, ঠিক আছে? আরো কি আছে? রাজনৈতিক যে দলাদলি, রাজনৈতিক অস্থিতিশীলতা, এছাড়া গণতান্ত্রিক যে আচরণ সেটার চর্চা না হওয়া, অথবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। কারণ রাজনীতি এমন একটি ব্যবসা যেখানে মানুষ, অথবা এমন একটি কার্যক্রম যেখানে মানুষ অল্প সময়ে অধিক আয়ের সম্ভাবনা রয়েছে। এই যে দর্শন থেকে মানুষ কি করছে, অনেক সময় রাজনীতিবিদ হতে যাচ্ছে, অর্থাৎ রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রে সে যে কোনো পন্থা অবলম্বন করছে, অর্থাৎ দুর্নীতি তো হচ্ছে, আরো অনেক অনৈতিক, অসামাজিক, সমাজে বৈধ নয় এমন পন্থা অবলম্বন করছে। ফলে দুর্নীতি কিন্তু পাঠা চালা দিয়ে উঠছে। এটা কারণ। আরো কারণ কি? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, স্টুডেন্টরা বুঝতে পারছেন? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির এই সুযোগ টাকা নিয়ে কালোবাজারি, ফটকা বাজারি, তারপর আপনার যে মজুদদার, আড়তদার, এরা কি করছে, দ্রব্যগুলোকে আরো আটকে রাখছে। এর ফলে কি কৃত্রিম একটি সংকট তৈরি করছে। শুনতে পাচ্ছেন আপনারা স্টুডেন্ট? শুনতে পাচ্ছেন? কৃত্রিম একটি সংকট তৈরি হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্টুডেন্ট শুনতে পাচ্ছেন আপনারা? যাই হোক, কৃত্রিম একটি সংকট তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন?